শ্রীধাম মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ভাগীরথী ও জলঙ্গি নদীর সঙ্গমের তীরে অবস্থিত ২৪ লাখ বর্গ কিলোমিটার বিস্তৃত ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পিত এক বিরাট ধর্মীয় স্থান, যেই স্থানে হয়ে চলেছে ২৪ ঘন্টার অখণ্ড নাম সংকীর্তন, যেই স্থানে রয়েছে গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু ও ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি, যেই স্থানে নির্মিত হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ শ্রীকৃষ্ণের মন্দির। এছাড়া যেই স্থানে বসবাস করেন ৪৫০রও বেশি গোমাতা, যেই স্থানে দূর দূরান্ত থেকে এসে হাজারো ভক্তবৃন্দরা করে চলেছেন শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন। এছাড়াও যে স্থানে রয়েছে দূর দূরান্ত থেকে আগত সকল ভক্তবৃন্দের জন্য থাকা ও খাবার সুব্যবস্থা। এই মায়াপুরে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় ঘুরতে যাবেন, এই সমস্ত থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন না আপনাদের সকলকে নিয়ে যাওয়া যাক শ্রীধাম মায়াপুরে। ঘড়ির কাঁটায় সময় এখন ৬টা ৫৩। আমি রয়েছি আমার হোম স্টেশন রসুলপুরে। আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছর আপনাদের সবার ভালোভাবে কাটুক ও সুস্থভাবে কাটুক, এটাই কামনা করি। আর আজকে আমার গন্তব্য হতে চলেছে বিশ্বের সব থেকে বড় মন্দির অর্থাৎ ইস্কন মায়াপুরে। ঘড়ির কাঁটায় সময় তখন ৭টা ১৩। বর্ধমান থেকে ব্যান্ডেলগামী ব্যান্ডেল লোকাল প্রায় ১০ মিনিট লেটে প্রবেশ করলো রসুলপুর স্টেশনে। ঘড়িতে সময় এখন ৮টা ১৯। নির্ধারিত সময় থেকে প্রায় ১৯ মিনিট লেটে এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো এই ব্যান্ডেল জাংশনে। ৮টার সময় ব্যান্ডেল কাটোয়া লোকাল ছিল, সেটা অলরেডি মিস করে গেছি। আবার ৯টার সময় এই হাওড়া কাটোয়া লোকাল আছে, তো সেটা ধরে আমাদের আবার নবদ্বীপ ধামের দিকে যে রওনা দিতে হবে। এখন প্রায় ৪০ মিনিট আমাদের বসে থাকতে হবে এই ব্যান্ডেল জংশনে। তাছাড়া আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা বর্ধমান থেকে মায়াপুর যাবেন ভাবছেন, তাদের জন্য সকালবেলা রয়েছে বিভিন্ন লোকাল। বর্ধমান থেকে জাস্ট ব্যান্ডেল চলে আসুন, ব্যান্ডেল থেকেই কাটোয়া লোকাল সারাদিন রয়েছে, আপনারা সেই কাটোয়া লোকাল ধরে পৌঁছে যেতে পারেন নবদ্বীপ ধাম। তাছাড়া যারা কলকাতা থেকে আসছেন তাদের জন্য সকালবেলার বালুরঘাট এক্সপ্রেস ইজ বেস্ট। বালুরঘাট এক্সপ্রেসে করে চলে আসলে মোটামুটি ১০টা ১১টার দিকে পৌঁছানো যায় নবদ্বীপ ধাম। সেক্ষেত্রে আপনাদের অন্য কোনো ট্রেন চেঞ্জ করতে হয় না, সেক্ষেত্রে একদম ডিরেক্টলি আপনারা হাওড়া থেকে বালুরঘাট এক্সপ্রেস ধরে একদম ডিরেক্টলি নবদ্বীপ ধামে গিয়ে পৌঁছাতে পারবেন। হয়তো ভগবান এটাই চান যে বছরের প্রথম ব্লগটা আমি তার ধামে গিয়েই শুরু করি, তাই হয়তো শ্রীসাল্লাম ক্যান্সেল হলো আর তার বদলে মায়াপুর শুরু হলো। আর এখন এই মুহূর্তে ব্যান্ডেল জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে বালুরঘাট এক্সপ্রেস 13063 বালুরঘাট এক্সপ্রেস ঢুকছে। হাওড়া থেকে ছেড়ে এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে গিয়ে ব্যান্ডেল জংশন। ব্যান্ডেলের পর এই ট্রেন একদম সোজা গিয়ে থামবে নবদ্বীপ ধামে। আমি এই ট্রেনে ট্রাভেল করতে পারবো না, তার কারণ হচ্ছে আমার কাছে লোকালের টিকিট রয়েছে আর এটা এক্সপ্রেস, ধরলেই ৮০০ টাকা ফাইন হয়ে যাবে। আপনারা যারা কলকাতাবাসীরা আসবেন তারা মাত্র ৫০ টাকায় কিন্তু এই বালুরঘাট এক্সপ্রেসের জেনারেল টিকিট নিয়ে নবদ্বীপ ধাম স্টেশন পৌঁছে যেতে পারবেন। অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ৪ নম্বর প্ল্যাটফর্মে আমরা রয়েছি ৩ নম্বর, আর আমার পাশেই রয়েছে পেছনেই ৪ নম্বর। এই ৪ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের যে কাটোয়া লোকাল তার অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে। গাড়ি এখন চুচুড়ে রয়েছে, গাড়ি এক্ষুনি ঢুকবে এই ৪ নম্বর প্ল্যাটফর্মে। এই হলো আমাদের আজকের কাটোয়া লোকাল। এরপর কাটোয়া লোকাল ধরে শুরু হলো আমাদের ১ ঘন্টা ১০ মিনিটের দীর্ঘ যাত্রা নবদ্বীপ ধাম স্টেশনের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমরা পার করছি সোমরাবাজার স্টেশন। এই সোমরাবাজার থেকেই কিন্তু সবুজ দ্বীপেও যাওয়া যায়। ঘড়িতে সময় এখন পাক্কা ১০:৩০। প্রায় ৩.৫ ঘন্টার ব্যবধানে রসুলপুর থেকে আমি এসে পৌঁছালাম নবদ্বীপ ধাম স্টেশনে। এবার আমাদের যে কাটোয়া লোকাল আছে সে তার গন্তব্যে চলে যাবে, অর্থাৎ কাটোয়া জাংশনের উদ্দেশ্যে। আর এখন আমাদের এই নবদ্বীপ ধাম স্টেশন থেকে যেতে হবে ঘাটের উদ্দেশ্যে। ঘাট পেরিয়ে তারপরে পৌঁছাবো গিয়ে মায়াপুর। তো চলুন সরাসরি একদম যাওয়া যাক ঘাটের দিকে। নবদ্বীপ স্টেশনে বাইরে বেরোলেই দেখা মিলবে প্রচুর টোটোওয়ালার। ঘাট অবধি কত করে গো? ২০ টাকা প্রতিজন। এই টোটো করে ২০ টাকার বিনিময়ে এখন যাত্রা শুরু হলো বোয়ালঘাটের উদ্দেশ্যে, মানে নবদ্বীপের বোয়ালঘাটের উদ্দেশ্যে। এই ঘাটে ভেড়ি পেরিয়ে তারপরে আমাদের যেতে হবে মায়াপুর। অবশেষে প্রায় ২০ মিনিট পথ চলার পর আমরা এসে পৌঁছালাম এই নবদ্বীপ ঘাটের কাছে। আমাদের টোটোর সামনে নামিয়ে দিয়ে গেল। এবার আস্তে আস্তে এগিয়ে যেতে হবে, গিয়ে ভেসেলে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপরে আমাদের ঘাট পার হয়ে মায়াপুর যেতে হবে।
সারা বছরই যে এই নবদ্বীপ মায়াপুরে কী পরিমাণে ভিড় থাকে তা হয়তো এই ভিডিওতে লোকের সমাগম দেখে হয়তো বুঝতে পারছেন। প্রচুর পরিমাণে কিন্তু লোকের সমাগম এখন এই নবদ্বীপ মায়াপুরে। দুটো টিকিট, দুটো জনপ্রতি লঞ্চের ভাড়া কিন্তু 10 টাকা করে। 10 টাকা করে এই টিকিট কেটে আমরা চললাম লঞ্চের দিকে। একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, হয়তো এটাই ছেড়ে দেবে এখনই। চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। অবশেষে আমাদের ভেসেলে স্টার্ট ধরিয়ে দিয়েছে। এবার পার হওয়ার পালা। এবার পার হয়ে যাব ওপারে মায়াপুরের মন্দিরের দিকে। প্রায় 5 মিনিটের ব্যবধানে আমাদের এই হেসেল আমাদেরকে ঘাট পার করে পৌঁছে দিল মায়াপুরের যে ঘাট, সেই ঘাটে। এবার এখান থেকে আবার টোটো পাওয়া যায় কিংবা হেঁটে, অল্পই রাস্তা। এখান থেকে টোটো কিংবা হেঁটে আমরা যেতে পারি মায়াপুরের যে মন্দির আছে সেইখানে। 10 টাকা করে তো? কত নম্বর গেট দিয়ে এখন ঢুকতে দেয়? এখন মেন গেট দিয়ে ঢুকতে দেয়? এখন দেয়। 10 টাকার বিনিময়ে টোটো করে চললাম মায়াপুর মন্দিরের সামনে। মন্দির প্রাঙ্গণের প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সেই বড়, বিশ্বের সবথেকে বড় মন্দির ইসকন টেম্পল মায়াপুর। অবশেষে 10 টাকার বিনিময়ে টোটো করে আমরা পৌঁছে গেলাম মায়াপুরের সেই বিখ্যাত ইসকনের মন্দির। প্রচুর পরিমাণে লোকের কিন্তু সমাগম রয়েছে এই মুহূর্তে এই মন্দির প্রাঙ্গণে। বেশ কিছুদিন কিন্তু এই মায়াপুরের যে 1 নম্বর গেট, এই গেটটা কিন্তু বেশ কিছুদিন বন্ধ ছিল। এখন সব মানুষের জন্য কিন্তু ফের খুলে দেওয়া হয়েছে। হরে কৃষ্ণা, ওয়েলকাম টু মায়াপুর। মায়াপুরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর এই হলো সেই স্থান যেখানে কিন্তু অখণ্ড হরিনাম সংকীর্তন সারাক্ষণ চলে, মানে 24 ঘন্টা কিন্তু এখানে কীর্তন হয়। কীর্তন কিন্তু এখানে থামে না। লেখা আছে অখণ্ড হরিনাম সংকীর্তন। আর মেন গেট থেকে ঢুকেই কিন্তু একদম সামনে এখানে রয়েছে প্রসাদের যে কুপন, সেইগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আপনারা যারা ভাবছেন যে দুপুরবেলা মহাপ্রসাদ গ্রহণ করবেন, তাদের জন্য বলে রাখা ভালো যে এইখানে এসে আপনাদের কিন্তু কুপন সংগ্রহ করতে হবে। তো আমরা মহাপ্রসাদের কুপন সংগ্রহের জন্য যাচ্ছি এখন। এইটা নামহট্ট ভবনে খাওয়ার কুপন কিন্তু এটা। চলো দেখা যাক কত করে। এখানে লেখা আছে 50 টাকা করে কুপনের মূল্য। সাদা ভাত, ডাল, মিক্সড সবজি, পনির, রসা সবজি, পায়েস, এই কয়েকটা জিনিস পাওয়া যাবে 50 টাকা করে। 3 থেকে 6 বছর পর্যন্ত হাফ কুপন লাগবে। আচ্ছা, 2টো কুপন দেবেন। কটার সময় যাবো? নামহট্ট ভবনের প্রসাদের আজকে 50 টাকা দিয়ে আমরা কুপন সংগ্রহ করেছি। চলুন তাহলে আজকে সারাটা দিন গোটা মায়াপুরের যে মন্দির চত্বর, মন্দির সম্পূর্ণটা ঘুরে দেখা যাক। ঘড়িতে সময় এখন প্রায় 11টা 31। আমরা আজকে ভেবেছি যে এই মন্দিরের ভেতরে যেই থাকার জায়গাটা বলতে বিভিন্ন ভবন তৈরি করা রয়েছে, এখানে আমরা থাকার প্ল্যানিং করেছি। একটা দিন মায়াপুরে কাটানোর খুবই ইচ্ছা আমাদের। তো দেখা যাক যে আজকে রুম ফাঁকা আছে কিনা এখানে। রিসেপশন আচ্ছা অ্যাভেলেবেল গদা ভবনে চলে এসেছি। গদা ভবন রিসেপশনের সামনে। এখানে যেমন প্রসাদের কাউন্টারও রয়েছে,
সেরকম কিন্তু রুমের কাউন্টারও রয়েছে। চলুন রিসেপশনে গিয়ে দেখা যাক রুম পাওয়া যায় কিনা। গদা ভবনের সামনে কি সুন্দর ফুলের বাগান রয়েছে। গদা ভবনে ঢুকে এই সিঁড়ি দিয়ে একটু উঠতে হবে, তাহলে এদিকে রয়েছে রিসেপশন। চলুন কাউন্টারে গিয়ে দেখা যাক ভাগ্যে কি আছে, রুম পাবো কি পাবো না। রুমস অ্যাভেলেবেল আছে। গদা ভবনে এসে এই রিসেপশন থেকে চক্র ভবনের একটা রুম পেয়েছি। রুম এখন ফাঁকা বলতে যদি অ্যাটাচ রুম নিতে হয় সেক্ষেত্রে এখন রুম ফাঁকা আছে শুধুমাত্র 1850 টাকায় অ্যাটাচ বাথরুম রুম। আর আমরা পেয়েছি একটা কমন বাথরুম, কিন্তু 400 টাকা রুম। আমাদের চক্র ভবনে যাওয়ার কথা বলেছে। আর আপনারা এইখানে যারা রুম বুকিং করবেন তাদেরকে বলে দিই, এইখানে কিন্তু শুধুমাত্র একদিনের জন্যই কিন্তু রুম দেয়। পরের দিন রুম পাবেন কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। পরের দিন এসে আবার আপনাকে নতুন করে বুকিং করতে হবে। আমাদের রুমের এই রেজিস্ট্রেশন এইটা দিয়ে আমাদের বলে দিল যে আমরা যেন চক্র ভবনে গেলে আমরা রুম পাবো। দেখা যাক রুমের কোয়ালিটি কীরকম। 400 টাকা নিয়েছে আমাদের দুজনের রুমটা হবে প্রাইভেট, তবে বাথরুমটা হবে কমন। একদিনের জন্য চালিয়ে নেওয়া যায়। সামনে এই যে রিসেপশন, এইখানে আমি সব কিছু আমার দেখালাম, মানে গদা ভবন থেকে যে কাগজটা দিয়েছিল সেটা। আর সেটা দেখানোর পর আমাকে রুমের চাবি আর এই অল আউট একটা করে দিয়ে দিল। আর এই হচ্ছে আমার রুম, একদম রিসেপশনের সামনে। যাই হোক, ফার্স্ট ফ্লোরে একদম রুম পাওয়া গেছে। রুমটা এবার আপনাদের একটু দেখাই। এই হচ্ছে আমাদের রুম। এখানে কিন্তু তার জালি দেওয়া আছে যেন মশা না ঢুকতে পারে তাই। আর দরজা রয়েছে বেশ। এখানে একটা টেবিল রয়েছে, বেশ বড় একটা বেড রয়েছে। এখানে 3 জন কিন্তু আরামসে থাকতে পারবে। বেশ সুন্দর ফ্যান রয়েছে দু সাইডে, তার সঙ্গে সুন্দর একটা মিরর রয়েছে। রাধাকৃষ্ণের বেশ সুন্দর একটা ছবি রয়েছে। ঘড়িতে সময় এখন 12টা 44। এই চক্র ভবনে আমাদের যে রুম, সেই রুম আমি আপনাদেরকে দেখালাম। তো এখন যাই গিয়ে খাওয়া যাক। তো সেই নামহট্ট ভবনের প্রসাদ আমরা এখন যাব গ্রহণ করতে। যাওয়া যাক। 12:30 থেকে বলেছিল নামহট্ট ভবনের খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, মানে প্রসাদ বিতরণ শুরু হয়ে যায়। তো চলুন যাওয়া যাক নামহট্ট ভবনে গিয়ে আজকের দুপুরের ভোগ খাওয়া যাক। আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি এই যে নামহট্ট ভবন, এই নামহট্ট ভবনের সামনে। আর এই নামহট্ট ভবনে প্রসাদ বিতরণ অলরেডি শুরু হয়ে গেছে। আর মানুষের ভিড় দেখুন, লাইন সেই ওই মাথা অবধি চলে গেছে। তো যাই হোক, আমাদের এখন লাইন দিতে হবে। তবে দেখছি যে এখানে বাইরে জুতো খোলা রয়েছে মানুষের। আশা করি জুতো খুলে তারপরে কিন্তু আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। বাইরের এই লাইন, এইখান দিয়ে ঢোকার পর এই ভেতরে 8টা পাক মারলাম। আর এই সাইডে আসার পর আরও 3টে পাক, টোটাল 12খানা পাক মেরে এবার নামহট্ট ভবনের যেখানে খাওয়ায় সেই আসল জায়গায় যেতে চলেছি। আগে মায়াপুরের নির্দিষ্ট স্থানে বসিয়ে খাওয়ানো হলেও এখন কিন্তু এইরকম লাইন বাই লাইন আপনাদের গিয়ে তারপরে খাবার নিয়ে নিতে হবে। হরে কৃষ্ণ। ডাল দিয়েছে, এখানে আলু দিয়ে, পনির দিয়ে, ফুলকপি দিয়ে একটা সবজি, আর এখানে একটা সব রকম প্রকারের একটা সবজি। এবার প্রসাদ গ্রহণ করার পালা। ঘড়িতে সময় এখন 1:30। আমাদের আজকের দুপুরের যে প্রসাদ, যে ভোগ, সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। অর্থাৎ আমাদের দুপুরের খাওয়া আজকে কমপ্লিট। নামহট্ট ভবনের যে কুপন আপনারা সংগ্রহ করছেন তাদেরকে বলে দেওয়া যে দুপুর 12:30 থেকে শুরু করে দুপুর 2:30 পর্যন্ত কিন্তু এই নামহট্ট ভবনে প্রসাদ বিতরণ হয়। তারপরে কিন্তু বলে যে নাকি বন্ধ হয়ে যায়, কারেক্টলি জানি না। তবে চেষ্টা করবেন যেন 12টা থেকে 12:30-র মধ্যে লাইনে দাঁড়িয়ে পড়া, তা না হলে প্রচুর পরিমাণে কিন্তু লাইন লেগে যায়। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু লাইন একদম সুন্দর গড়গড় করে এগিয়ে গেল। কিন্তু এখন যদি আপনাদেরকে দেখাই আমার পেছনে লাইন কত দূর চলে গেছে, একবার একটু দেখুন জাস্ট। এদিকে যতদূর আমার এখন চোখ যাচ্ছে একদম সোজা কিন্তু লাইন, লম্বা লাইন ঢুকে গেছে এদিকে। নামহট্ট ভবনে আমাদের খাওয়া তো শেষ হলো। তো চলুন এবার টোটাল মায়াপুরের যে মন্দির চত্বরটা, মানে মন্দিরের যে ক্যাম্পাসটা, টোটালটা ঘুরে দেখা যাক। তার সাথে এখন আমরা যাব গোশালা। তবে তার আগে আপনাদের সকলকে মায়াপুরের যে নতুন মন্দির তৈরি হচ্ছে তার একটা সুন্দর ড্রোন ভিউ দেওয়া যাক।
ঘড়িতে সময় এখন 2:16 আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি গোশালার ঠিক সামনে। চলুন গোশালায় প্রবেশ করা যাক। এই হচ্ছে মায়াপুরের এই গোশালা, আর এই গোশালায় কিন্তু 450 গরু থাকে ঠিক একসাথে। এই হলো মায়াপুরের গোশালা। তো গোশালা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। গোশালার সিঁড়ি থেকে নেমেই একদম সামনেই রয়েছে প্রচুর পরিমাণে ঘি, ক্ষীর এইসবের অনেক দোকানপাট কিন্তু ওইখানে ছিল। আমরা এই মুহূর্তে এখন রয়েছি মায়াপুরের এই যে ফুলডোম যে থিয়েটারটা রয়েছে একদম তার সামনে। এই ফুলডোম থিয়েটারে এসে কিন্তু আপনারা যে আধ্যাত্মিক শো আছে সেটা কিন্তু দেখতে পারেন 3Dতে। এই হচ্ছে সেই মায়াপুরের ফুলডোম থিয়েটার, আর এই ফুলডোম থিয়েটারের এই হচ্ছে টিকিট কাউন্টার। আপনারা যারা চাইছেন যে এই ফুলডোম থিয়েটারে এসে 3D শো দেখবেন তাদেরকে বলে দিই, এই ফুলডোম থিয়েটারের টিকিট মূল্য হচ্ছে মাত্র 40 টাকা। 40 টাকায় আধ ঘন্টায় কিন্তু আপনারা ফুল আধ্যাত্মিক যে শোটা রয়েছে সেটা কিন্তু 360 ডিগ্রিতে এসি রুমে বসে এনজয় করতে পারবেন। আপনারা যারা চাইবেন তারা কিন্তু এটা দেখতে পারেন। এই হলো শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। তবে মন্দির কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, মন্দিরের গেট কিন্তু এখন খোলা নেই। বিকেলের দিকে আবার মন্দিরের গেট খুলবে, তখন কিন্তু আবার প্রবেশ করতে পারবো। কিন্তু প্রবেশ করার জন্য আপনাদের বলে দিয়ে এখানে কিন্তু কোনো রকম মোবাইল ফোন, ক্যামেরা কোনো কিছুই কিন্তু অ্যালাউ করে না। আপনাদের কারুর যদি কখনো মেডিকেল এমার্জেন্সি হয় ওষুধের জন্য, ধরুন ওষুধের খুব দরকার, সেই ক্ষেত্রে বলে দিই একদম আমাদের এই এন্ট্রি গেটের একদম সামনেই কিন্তু রয়েছে ওষুধের দোকান। আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারেন। আমরা আজকে যেই স্থানগুলো দর্শন করব সেইগুলো হচ্ছে যেমন নরসিংহ মন্দির, রাধা মদন মন্দির, মহাপ্রভু জন্মস্থান, শ্রীবঙ্গন, অদ্বৈত ভবন, গদাধর অঙ্গন, চৈতন্য মঠ, এই কয়েকটা স্থান আজকে আমরা ঘুরে দেখব। মায়াপুরে যে মন্দির আছে সেই গেটের বাইরেতে আপনারা প্রচুর পরিমাণে টোটো পেয়ে যাবেন। তার মধ্যে থেকে একটা টোটোকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আজকে আমার মায়াপুরের যে ইস্কন মন্দির বাদে আউটার যে সাইট সিনগুলো আছে সেইগুলোকে কভার করতে। চলুন আপনাদের সঙ্গে সমস্তটা শেয়ার করা যাক। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি আমাদের মায়াপুরের সাইট সিনের প্রথম স্থান, অর্থাৎ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে। ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে এই স্থানটা। এই হচ্ছে সেই গাছ, নিম গাছ, যেই নিম গাছের তলায় নিমাই অর্থাৎ শ্রী চৈতন্যদেব মহাপ্রভু কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। আর এই হচ্ছে সেই কুঠির ঘর, এই কুঠির ঘরেই কিন্তু তার জন্ম হয়। সেটাকে বাঁধিয়ে তৈরি করা হয়েছে, ওইখানে ভেতরে ওনার বিগ্রহ তৈরি করা রয়েছে। আর এই হচ্ছে সেই নিম গাছ। আচ্ছা, এইখানে রয়েছে নৃসিংহদেবের একটা মূর্তি, কিন্তু এখন দুর্ভাগ্যক্রমে এটা বন্ধ রয়েছে, খোলা নেই। আচ্ছা, এই হচ্ছে গৌরকুণ্ড। এইখানে নিমাই মানে এই পুকুরেই স্নান করতো। এইখানে হোস্টেল রয়েছে। আর এই হচ্ছে একটা গভর্নমেন্ট স্কুল, কিন্তু এই গভর্নমেন্ট স্কুলে প্রতিটা গভর্নমেন্ট স্কুলে যেমন নিয়ম থাকে সেরকমই নিয়ম পালন করা হয়, কিন্তু এইখানে কিছু এক্সট্রা নিয়ম আছে। যেরকম হচ্ছে যে এইখানে কিন্তু প্রতি রবিবার ছুটি থাকে না, তার বদলে থাকে পঞ্চমী তিথিতে যে একাদশী সেই দিন কিন্তু এই স্কুলে ছুটি থাকে। আর এখানে মিড ডে মিল কিন্তু নিরামিষ খাওয়ানো হয়। আর এইখানে প্রতিটা সাবজেক্টের সঙ্গে কিন্তু আরেকটা সাবজেক্ট অ্যাড করা রয়েছে, সেটা হচ্ছে গীতা। এইখানে সমস্ত স্টুডেন্টকে সবাইকে কিন্তু গীতায় পাশ করতে হবে, তা না হলে কিন্তু তাকে
পাশ বলে গণ্য করা হয় না। আর এই হচ্ছে সেই পুকুর যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করতেন। আর প্রচুর পরিমাণে দেখুন মাছ রয়েছে এখানে। এই ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর এই জন্মস্থান সম্পর্কে যতটা আমি পারলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। চলুন যাওয়া যাক এবার আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যে, অর্থাৎ শ্রী শ্রীবাস অঙ্গন। এই হচ্ছে সেই স্থান যেখানে জগাই মাথায় মদ খেয়ে মানে এককালে তো তারা মাতাল ছিল, তো তারা এইখানে শ্রী চৈতন্যদেবের সেই ঢোল নিয়ে কিন্তু ভেঙে ফেলেছিল। সেই ঢোল কিন্তু ঢোল করতাল এখনও রয়েছে এইখানে। খুবই কপাল খারাপ, গৌর নিত্যানন্দ সহ ভক্তবৃন্দ ও ভাঙা ঢোল। আচ্ছা, যেই ভাঙা ঢোল সেইটা এখন দেখাতে পাচ্ছি না, কেননা মন্দির পুরো বন্ধ রয়েছে। সবে মাত্র সব মন্দির খুলছে, এখন এটা এখনও বন্ধ রেখে দিয়েছে। জগাই মাথায় যেই ঢোল ভেঙে দিয়েছিল মানে শ্রী চৈতন্যদেবের কীর্তন করতেন, সেই ঢোলটা এইখানে রাখা রয়েছে, কিন্তু সেটা আনফর্চুনেটলি দেখতে পারলাম না, কারণ এখনও খোলেনি ওই জায়গাটা। পরবর্তীকালে সেই জগাই মাথায় কিন্তু এই হরিনামে মজে গিয়ে একজন বড় ভক্ত হিসেবে পরিণত হয় পরবর্তীকালে। এই হচ্ছে শ্রী অদ্বৈত ভবন, আর তার পাশেই রয়েছে শ্রী গদাধর ভবন। এই দুটি ভবন তৈরির মূল কারণ হচ্ছে যে শ্রী চৈতন্যদেবের যারা ভক্ত ছিলেন বা যারা অনুগামী ছিলেন তারা কিন্তু পরবর্তীকালে শ্রী চৈতন্যদেবের একটা বিগ্রহ এখানে জাস্ট প্রতিষ্ঠা করেন, কিন্তু এখন আনফর্চুনেটলি সবই বন্ধ। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি আমাদের তৃতীয় গন্তব্যস্থল মায়াপুর শ্রী চৈতন্য মঠে। এইখানে দেখুন ম্যাপ করে দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি এই শ্রী চৈতন্য মঠটা তৈরি করার মূল কারণ হচ্ছে যে বৃন্দাবনটা আছে সেটাকে ছোট্ট করে এইখানে তৈরি করা রয়েছে। প্রথমেই রয়েছে শ্রীলা প্রভুপাদের সমাধি মন্দির ও শ্যামকুণ্ড। লেখা আছে শ্রী শ্যামকুণ্ডের জল মাথায় নিন। এই হচ্ছে সেই শ্যামকুণ্ড। কিন্তু সেই সময় মন্দির খোলা না থাকায় আপনাদের দেখানো সম্ভব হলো না। এরপর আমরা এসে পৌঁছাই শ্রী চৈতন্য মঠে। মন্দিরে প্রবেশ করে প্রথমে দেখতে পাবেন শ্রীকৃষ্ণের বিগ্রহ। এছাড়া মন্দির পরিক্রমা মার্গে রয়েছে বিষ্ণুদেবের 10টি অবতারের নাম। মন্দির প্রাঙ্গণে রয়েছে বেশ সুন্দর একটি তুলসী মঞ্চ। এছাড়া মন্দিরের ভেতরে দেখা মিলবে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলার মূর্তি। এরপর আমরা দেখলাম শ্রীলা প্রভুপাদের ভজন কুঠির। এই ভজন কুঠিরের পাশেই ঠিক রয়েছে শ্রীচৈতন্য লীলা প্রদর্শনী। এই মিউজিয়ামের ভেতরে শ্রীচৈতন্যদেবের বিভিন্ন লীলা ফ্রেম বন্দি করে রাখা রয়েছে, কিন্তু এই স্থানে মোবাইল ক্যামেরা অ্যালাউ নয়। শ্রীচৈতন্য মিউজিয়ামের পাশেই রয়েছে তমাল বৃক্ষ, যা রাধারানী ও শ্রীকৃষ্ণের প্রেমের সাক্ষী। তার পাশেই রয়েছে গিরি গোবর্ধন পর্বত। এই হলো সেই বৃন্দাবনের গিরি গোবর্ধন পর্বত। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি আমাদের চতুর্থ গন্তব্যস্থান, অর্থাৎ মদন মোহন মন্দিরে। এই হচ্ছে শ্রী রাধা মাধবের বিগ্রহ। এই হচ্ছেন বৃন্দা দেবী। আর এইখানে লেখা আছে বৃন্দা মহারানীকে পরিক্রমা করুন, অর্থাৎ এই দিক থেকে ঠিক পরিক্রমাটা শুরু করার কথা বলা হচ্ছে, যে এইভাবে যেন আমরা পরিক্রমাটা করি। মন্দিরের চারিধার দিয়ে রাস্তা রয়েছে। আমরা এখন পৌঁছালাম আমাদের পঞ্চম দর্শনীয় স্থান, অর্থাৎ শিবডোবা ও গৌরনগর শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌরীর মঠে। এই মন্দিরের নাম শিবডোবা মন্দির বলার কারণ হলো প্রায় 500 বছর আগে কৈলাস অধিপতি মহাদেব ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শনে আসেন। মহাপ্রভুর দর্শন না পেয়ে কঠোর তপস্যার ফলস্বরূপ এই স্থানে তার অশ্রু প্লাবিত হয়ে ডোবায় পরিণত হয়। সেই থেকে এই স্থান শিবডোবা নামে পরিচিত। আমাদের মায়াপুর সাইট সিন এখানেই শেষ হলো। মায়াপুরে সাইট সিন করতে এই দাদা আমাদের কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছে 250 টাকা। আপনারা যারা এইখানে আসবেন টোটোওয়ালাদের কাছ থেকে বুকিং করবেন, তাদের সঙ্গে দর কষাকষি করবেন। 350 450 নিচে এরা নামবে না, কিন্তু আমাদের কাছ থেকে 250 টাকা নিয়েছে। অনেকক্ষণ ধরে দর কষাকষি করার পরে এই ট্যুরটা আমরা শুরু করেছিলাম, আর আমাদের ঘুরতে পারছিল 3টে। ঠিক 3টের সময় কিন্তু এখানে ম্যাক্সিমাম মন্দির খুলে যায়। 3টের সময় আমরা এই ট্যুর করতে বেরোলাম, সাইট সিনটা করতে বেরোলাম। তারপরে ঠিক 4টে 1 ঘন্টার জন্য কিন্তু আমাদের কাছ থেকে 250 টাকা এরা নিয়েছে। ঠিক আছে, আমরা জানিও না এখানে রেট কীরকম, তবে 250 টাকা এটা একটা মিনিমাম রেট নিয়েছে। তবে এদের কাছে দর কষাকষি করলে হয়তো আরও রেট কমতো। এখানে মন্দিরের একটা বোর্ড রয়েছে যেখানে লেখা রয়েছে যে মন্দিরে কখন কখন আরতি হয় আর মন্দির কখন কখন বন্ধ থাকে। সকালের যে মঙ্গল আরতি সেটাই হয় সকাল 4:30টার সময়। দেখুন 4:30টায় মঙ্গল আরতি লেখা আছে। আর ঠিক সন্ধ্যা 6টার সময় হয় সন্ধ্যা আরতি। আর মন্দির বন্ধ থাকে সকাল 5:30টা, 1টা, আর রাত 8:30টার পর মন্দির একদম টোটালি ক্লোজ থাকে।
আগের বার হাতি দেখতে পাইনি, কি কাম নাই ঘন্টা কোথায় গেলি? তাড়াতাড়ি, সন্ধ্যা যত নেমে আসে এই মায়াপুরের আনন্দ, নাম সংকীর্তন যত বাড়ে ততই কিন্তু আরও মায়াপুর মেতে ওঠে এই হরিনাম সংকীর্তনে। আপনারা যদি কখনো মায়াপুর আসেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অন্তত একটা দিন থাকবেন, থেকে তারপরে কিন্তু মায়াপুর দর্শন করে তারপরে যাবেন। সময় যত বাড়বে এখন আরও হরিনাম সংকীর্তন বাড়বে। এরপরে আর কিছুক্ষণ বাদেই 6টার সময় শুরু হবে সন্ধ্যা আরতি। ঘড়িতে সময় এখন 7:32। বেশ সুন্দরভাবে সন্ধ্যা আরতি দেখা শেষ হলো। এবার যাচ্ছি আমরা কুপন কালেক্ট করতে রাতের প্রসাদের জন্য। রাতের মহাপ্রসাদ খাবো, তার জন্য কুপন কালেক্ট করতে হচ্ছে। এখন যাব কুপন কালেক্ট করতে। ঠিক সকালে আমরা যেখান থেকে প্রসাদের জন্য কুপন নিয়েছিলাম, ঠিক সেম জায়গাতেই কিন্তু কুপন পাওয়া যাচ্ছে। আজকে সকালে আমরা খেয়েছিলাম নামহট্ট ভবনে, আর আজকে রাতের জন্য আমি টিকিট নিয়ে নিয়েছি। আজকে রাতে খাওয়া হবে গদা ভবনে। গদা ভবনের টিকিট 50 টাকা করে। রাত 8টা থেকে খাওয়া দাওয়া শুরু হবে, 9টা অবধি চলবে কিন্তু। গদা ভবনে প্রথমে এখানে আপনাদের টিকিট কালেক্ট করে নেবে। সামনেই আছে ওয়াশ বেসিন, এইখানে আপনারা হাত ধোবেন। আর এই দিক দিয়ে কিন্তু গদা ভবনে কিন্তু বেশ বসে খাওয়ার ব্যবস্থা আছে, মাটিতে বসেও খেতে পারবেন, চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে। আমরা ভাবনা চিন্তা করছি যে এবারে আজকে রাতের খাবারটা চেয়ার টেবিলেই ছাড়বো। আজকে রাতের মহাপ্রসাদে এখন এখানে রয়েছে 2 পিস রুটি, ডাল, ভাত, এখানে আশা করি একটা ধোকার তরকারি, 1 পিস রসগোল্লা, আর এইগুলো হচ্ছে আশা করি যে রাজমা হয় সেই রাজমা। টেস্ট নিয়ে বিশেষ কিছু বলার নেই, কেননা আপনারা সবাই জানেন মায়াপুরের রান্না কিন্তু খুবই সুন্দর। মহাপ্রসাদের রান্না সবসময় খুব সুন্দর হয়। তো এখন পৌঁছে গেছি আমাদের হোটেল রুমে। আর কালকে সকালবেলার আবার ভোর 3:30 উঠতে হবে। কালকে সকালের আবার মঙ্গল আরতি আছে, তা দেখার জন্য। তো চলুন আজকের ভ্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটি ভ্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।